সুপ্রভাত বন্ধুরা, আজ 2রা এপ্রিল বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। চোখ রাখবো আন্তর্জাতিক সংবাদে। ইরানের আগ্রাসনের মোকাবিলা করতে পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে জোট বাঁধছে ইসরায়েল। মঙ্গলবার সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ দেশগুলির সঙ্গে জোট বাঁধছেন তারা। শীঘ্রই এই বিষয়ে সবিস্তারে জানানোর কথা বলেছেন তিনি। নেতানিয়াহু বলেন, আমরা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলির সঙ্গে নতুন জোট গঠন করছি। খুব তাড়াতাড়ি আমি এই গুরুত্বপূর্ণ জোটের বিষয়ে আপনাদের আরও বেশি কিছু জানাতে পারবো। একই সঙ্গে নেতানিয়াহু ইরানের নাম না করে বলেন, আমরা অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েল কঠোরভাবে আঘাত করেছি এবং দুটি নিরাপত্তাগত ঝুঁকি কমিয়েছি। এই দুই ঝুঁকি বলতে তিনি বলতে চেয়েছেন ইরানের পরমাণু কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষমতা হ্রাস করা। চীন বানিয়ে ফেলেছে সবচেয়ে শক্তিশালী কার্গো ড্রোন। মঙ্গলবার হেনান প্রদেশে এই ড্রোনের সফল পরীক্ষা হয়। কার্গো ড্রোনটিকে উড়ন্ত ট্রাকও বলা হচ্ছে। এটির আসল নাম চাংইং 8। চীনের নারিনাকো কোম্পানি এই ড্রোনের প্রস্তুতকারক সংস্থা। সেদেশের সরকারি সংবাদ মাধ্যম সিসিটিভি জানিয়েছে, মধ্য চীনের ঝেংঝু বিমানবন্দরে এই ড্রোনের পরীক্ষা হয়। কার্গো ড্রোনটির ওজন 350 কেজি। এই ড্রোনটি পাহাড়ি এবং দুর্গম অঞ্চলে সমরাস্ত্র বহন করে নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত হবে। এছাড়াও উদ্ধার কাজেও এই ড্রোনকে কাজে লাগানো হবে। ড্রোনটির দৈর্ঘ্য 17 মিটার। শুধু সামরিক নয়, অসামরিক কাজেও এই ড্রোন কাজে লাগানো হবে বলে জানা গেছে। বালেন্দ্র সরকার ক্ষমতায় সেই অলিদের গ্রেপ্তার করল। নেপালে ছাত্র রাজনীতি এবং ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ হলো। বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে নেপালে। জেএনজি আন্দোলনের পর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বালেন্দ্র শাহ। শপথের 48 ঘন্টার মধ্যেই শাসন ব্যবস্থা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তনের লক্ষ্যে 100 দফার উচ্চাভিলাষী পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি। বালেন্দ্র শাহর পরিকল্পনাগুলোর মধ্যে কয়েকটি সিদ্ধান্ত যেমন প্রশংসা পেয়েছে, তেমনি কয়েকটি বিতর্কের মুখেও পড়েছে। প্রশংসা পেয়েছে মন্ত্রিসভায় নারী সদস্যদের প্রাধান্য দিয়ে। নতুন মন্ত্রিসভার গঠন নেপালের রাজনীতিতে একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে চিহ্নিত হচ্ছে। নেপালের রাজনীতিতে এই সিদ্ধান্তগুলোর ফলাফল কী হবে তা সময় বলবে। প্যালেস্তানীয়দের নিশানা করে মৃত্যুদণ্ডের বিল পাশ করল ইসরায়েল। প্রাণঘাতী হামলার ঘটনায় সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত প্যালেস্তানীয়দের মৃত্যুদণ্ড কার্যকরের সুযোগ রেখে গত সোমবার একটি বিল অনুমোদন করেছে ইসরায়েলের পার্লামেন্ট। বৈষম্যমূলক বলে এই পদক্ষেপের সমালোচনাও হচ্ছে। তাৎক্ষণিকভাবে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে এই অনুমোদনকে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দক্ষিণ লেবাননে গত সোমবার হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ের সময় দখলদার ইসরায়েলি বাহিনী 4 সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতির অনুরোধ করেছে নাকি ইরান, কিন্তু আগে খুলে দিতে হবে হরমুজ প্রণালী, দাবি ট্রাম্পের। তেহরান জানালো এ খবর সম্পূর্ণ ভিত্তিহীন। হরমুজ অবরোধের কারণে এপ্রিলে দ্বিগুণ বাধার মুখে পড়বে তেল পরিবহন, আশঙ্কা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার। প্রসঙ্গত, হরমুজ প্রণালীতে অবরোধ না তুললে ইরানের সমস্ত বিদ্যুৎ কেন্দ্র, তেলের খনি এবং খার্গো দ্বীপ ধ্বংস করার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তাতে কর্ণপাত করেনি তেহরান। আসছি দেশের খবরে। প্রথম দিন অফিসে যোগ দিয়েই প্রকাশ্যে উঠবোস করেছিলেন, সেই ভিডিও ভাইরাল হয়েছিল। যোগী রাজ্য উত্তরপ্রদেশের সেই আইএএস অফিসার রিঙ্কু সিং রাহি পদত্যাগ করলেন। রেভিনিউ কাউন্সিলের সঙ্গে দীর্ঘ সময় যুক্ত ছিলেন তিনি। 2022 সালের ব্যাচের এই উত্তরপ্রদেশ ক্যাডারের আধিকারিক অভিযোগ করেছেন, তাকে কার্যত সাইডলাইন করে রাখা হয়েছিল এবং সক্রিয়ভাবে কাজ করার মতো সুযোগ দেওয়া হয়নি। সূত্রের খবর, নিজের পদত্যাগপত্রে রাহি জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে তাকে রাজ্যের রেভিনিউ কাউন্সিলের সঙ্গে যুক্ত রাখা হয়েছিল, কিন্তু সেখানে তাকে কোনো অর্থপূর্ণ কাজ দেওয়া হয়নি। তিনি আরও অভিযোগ করেছেন, সাংবিধানিক কাঠামোর পাশাপাশি একটি সমান্তরাল ব্যবস্থাও কাজ করছে, যার ফলে প্রশাসনিক কাজকর্মের স্বাভাবিক গতিপথ ব্যাহত হচ্ছে।
চারটি শ্রমকোডের প্রতিবাদে বুধবার সারা দেশে কালা দিবস পালন করলেন শ্রমিকেরা। প্রতিবাদ হিসেবে দিনভর নানা কর্মসূচি পালিত হয় দেশের নানা প্রান্তে। বহু জায়গায় শ্রমিকেরা কালো ব্যাজ এবং কালো মাথার ফিতে পরে কাজে যোগ দেন। পাশাপাশি কালো পতাকা নিয়ে মিছিল, ধর্ণা, সাইকেল ও মোটরসাইকেল যাত্রা সংগঠিত হয়। আন্দোলনের মূল দাবিগুলো নিয়োগকর্তাপন্থী এবং শ্রমিক বিরোধী চারটি শ্রমকোড অবিলম্বে বাতিল করতে হবে। এরই সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার জন্য অবিলম্বে ভারতীয় শ্রম সম্মেলনের আয়োজন করতে হবে। এদিনের কালা দিবস পালনের ডাক দিয়েছিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, স্বাধীন ক্ষেত্রভিত্তিক ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনগুলির যৌথ মঞ্চ। গ্যাসের যোগান নিয়ে উদ্বেগের মধ্যেই ফের 218 টাকা করে দাম বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের। দেশে বুধবার থেকেই হোটেল, রেস্তোরাঁ সহ বাণিজ্যিক কাজে ব্যবহৃত 19 কেজির এলপিজি সিলিন্ডার বেড়ে হলো 2028 টাকা। অনেকের মতে 2000 পার করা দর বেনজির। গৃহস্থালী রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই থাকলো, ফলে দেশে এই সিলিন্ডারের খরচ এখনও 939 টাকাই থাকলো। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বিধানসভা ভোটের আগে মহিলা সংরক্ষণ আইনে সংশোধনী বিল পাস করাতে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে পারে মোদী সরকার। 16 এপ্রিল থেকে দিন তিনেকের জন্য অধিবেশন ডাকার পরিকল্পনা রয়েছে। 16 এপ্রিল লোকসভায় মহিলা সংরক্ষণ আইনে সংশোধনী বিল পেশ করা হবে, তবে এখনও পর্যন্ত কিছুই চূড়ান্তভাবে জানানো হয়নি। আগামী 14 মে ব্রিক্সভুক্ত রাষ্ট্রগুলির বিদেশ মন্ত্রীদের বৈঠকের আয়োজন করেছে নয়াদিল্লি। তার আগে গতকাল রাশিয়ার উপবিদেশ মন্ত্রী আন্দ্রে রুদেনকারের সঙ্গে নয়াদিল্লিতে বৈঠক করলেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। 30,000 ছাঁটাই ওরাকল কোম্পানিতে, শুধু ভারতেই চাকরি গেল 12,000 কর্মীর। 1 কিলো ফুয়েলের দাম 2 লক্ষ টাকা, প্রথমবার আকাশ ছোঁয়া দাম জেট ফুয়েলের। দেশ জুড়ে শুরু হয়ে গেল জনগণনা, এবার সম্পূর্ণ ডিজিটাল, নিজেই তথ্য জমা করতে পারবেন। চোরের অপবাদ দিয়ে 2 আদিবাসী মহিলাকে মুখে কালি মাখিয়ে ঘোরানো হলো রাঁচিতে। তামিলনাড়ুতে বিজেপির হিংসার ছক ভেস্তে দিয়েছি বললেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। এখন রাজ্যের খবর। প্রদেশ কংগ্রেস দপ্তরে প্রার্থী নিয়ে অসন্তোষের কারণে রক্ত ঝরল। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী নিয়ে বিধান ভবনে এদিন বিক্ষোভ দেখান কংগ্রেসের কয়েকজন কর্মী সমর্থক। তাদের অভিযোগ, টাকা নিয়ে টিকিট বিক্রি করেছেন প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী প্রয়াত সোমেন মিত্রর ছেলে রোহন মিত্রকে এলাকার কংগ্রেস কর্মীরা মানতে নারাজ। কংগ্রেস কর্মীদের একাংশের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাদের ওপর হঠাৎ করেই হামলা হয়। একজনের মাথা ফেটে গিয়েছে বলে জানা গিয়েছে। আগামী 7 এপ্রিলের মধ্যে বিবেচনাধীন থাকা সব নামের নিষ্পত্তি হয়ে যাবে বলে সুপ্রিম কোর্টে জানালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। বুধবার সুপ্রিম কোর্টে ছিল এসআইআর সংক্রান্ত সব মামলার শুনানি। এদিন প্রধান বিচারপতি জানিয়েছেন, এই মামলাগুলোর পরবর্তী শুনানি হবে 6 এপ্রিল। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রথমে জানিয়েছিলেন 7 এপ্রিল হবে শুনানি। পরে কমিশনের আইনজীবী জানান, আইন অনুযায়ী মনোনয়নের শেষ দিন পর্যন্ত যারা ভোটার তালিকায় আসবেন তারা ভোট দিতে পারবেন। তাই বিবেচনাধীনদের নামের নিষ্পত্তি 7 তারিখের পরিবর্তে 6 তারিখ রাত 12টার মধ্যে করা হোক, শুনানিও 6 তারিখ রাখা হোক। হঠাৎ রেল লাইনের ওপর উঠে পড়েছিল একটি 4 চাকার গাড়ি, সামনে টয় ট্রেন। কিন্তু খেলনা গাড়ির গতিকে তোয়াক্কা না করেই গাড়ি চালক লাইনের ওপর দিয়েই রাস্তা পারাপার করতে চান। সম্ভাব্য বিপদ বুঝে হুইসেল দেন ট্রেন চালক, কিন্তু তাতেও হুঁশ ফেরেনি গাড়ি চালকের। গাড়ি চালকের তিনি ভেবেছিলেন নির্বিঘ্নে লাইন পার হয়ে যাবেন, কিন্তু ততক্ষণে টয় ট্রেন প্রায় সামনে। প্রাণপণে ব্রেক কষলেও 4 চাকার পিছনে ধাক্কা মেরে সেখানেই দাঁড়িয়ে পড়ে টয় ট্রেন। 4 চাকার গাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহত হননি কেউ। দেশ ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির বিচারে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সর্বোচ্চ শক্তির সমাবেশ ঘটিয়ে রাজ্যে সরকার পরিবর্তনের লক্ষ্যকে সামনে রেখে আসন্ন বিধানসভা নির্বাচনের লড়াইয়ের আহ্বান জানিয়েছে রাজ্য বামফ্রন্ট। বুধবার প্রেস বিবৃতি জারি করে একথা বলেছেন রাজ্য বামফ্রন্টের সভাপতি বিমান বসু। বিবৃতিতে বলা হয়েছে, বামফ্রন্ট এবং সহযোগী দল হিসেবে সিপিআইএমএল, লিবারেশন ইন্ডিয়া, সেকুলার ফ্রন্টের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে ঐক্যবদ্ধ লড়াইয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বামফ্রন্ট ও সহযোগী দল সহ সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও বামপন্থী শক্তির কাছে এই নির্বাচন একদিকে যেমন চ্যালেঞ্জের, অপরদিকে সম্ভাবনাময়। পশ্চিমবঙ্গের 294টি কেন্দ্রে তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করতে সর্বশক্তি নিয়ে উপরে উল্লিখিত সহযোগী দলগুলির সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে রাজ্য বামফ্রন্ট আহ্বান জানিয়েছে। শেষে খেলার খবর। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে নিয়ম রক্ষার ম্যাচে হংকংকে 2-1 ব্যবধানে হারানোর সুফল পেল ভারত। প্রতিযোগিতার মূল পর্বে যেতে না পারলেও ফিফা ক্রমতালিকায় এগোলো খালিদ জামিলের দল। গল্ফ দুনিয়ায় বড় ধাক্কা, 15টি মেজর জয়ী এবং নিজের প্রজন্মের অন্যতম সেরা গল্ফার টাইগার উডস সাময়িকভাবে গল্ফ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর সময়টা ভালো যাচ্ছে না টাইগার উডসের। 8 ঘন্টা শ্রীঘরে থাকার পর জামিনে মুক্ত হয়েছিলেন তিনি। এবার জানা যাচ্ছে গল্ফ থেকেও সরে দাঁড়াচ্ছেন উডস। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।